দর্শক, ডায়াবেটিস বিশ্বজুড়ে বহুল পরিচিত একটি শারীরিক সমস্যা। এক কথায় ডায়াবেটিসকে বলা হয়ে থাকে সকল রোগের উৎস। অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে নানাভাবে মানবদেহের অন্যান্য অঙ্গ আক্রান্ত বা রোগাক্রান্ত হতে পারে। আমাদের চোখ বা দৃষ্টিশক্তিও এর বাইরে নয়। প্রিয় দর্শক, দূরে বা কাছে বিশ্বজুড়ে যারা যুক্ত হয়েছেন চোখ ও দৃষ্টিশক্তির সমস্যা নিয়ে, ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত RTVর সাপ্তাহিক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমরা আলোচনা করব ডায়াবেটিস এবং আমাদের চোখ নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন চোখের চিকিৎসায় দেশের অন্যতম অভিজ্ঞ ও সফল চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। কেমন আছেন স্যার? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি স্যার। প্রতি সপ্তাহে স্যার আমরা আসলে আলোচনা করি চোখের বিভিন্ন রোগ, সমস্যা, চিকিৎসা, প্রতিকার, বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি অসুখ, যেটি শুধু চোখের নয়, পুরো শরীরেরই, সেটা হচ্ছে ডায়াবেটিস। এটির সাথে আমাদের চোখের কি সম্পর্ক, এই বিষয়টি নিয়ে স্যার। বিষয়টিতে যাবার আগে আপনার কাছে একটু জানতে চাইবো যে ডায়াবেটিস রোগীরা সাধারণত আপনাদের কাছে কি ধরনের চোখের সমস্যা নিয়ে আসেন? ধন্যবাদ তোমাকে। দেখো, ডায়াবেটিস বা বহুমূত্র রোগ আমাদের শরীরের স্বাভাবিক কার্যপ্রণালীকে ব্যাহত করে এবং এর ক্ষতিকর প্রভাব আমাদের শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পরিলক্ষিত হয়। তবে চোখের সাথে ডায়াবেটিসের সম্পর্ক খুবই গভীর, কেননা ডায়াবেটিস চোখে বহুমাত্রিক জটিলতা সৃষ্টি করে এবং এর পরিণতি এমনকি অন্ধত্বও হতে পারে। বহু গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অন্ধত্বের ঝুঁকি যাদের ডায়াবেটিস নেই তাদের চাইতে প্রায় 25 গুণ বেশি। সাধারণত ডায়াবেটিস রোগীরা চোখের যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন তার মধ্যে ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্য বা পরিবর্তন, এছাড়া ডায়াবেটিসজনিত চোখের রেটিনার রক্তক্ষরণ, ডায়াবেটিসজনিত চোখের ছানি, চোখের চাপজনিত গ্লোকোমা রোগ, চোখের প্রদাহজনিত জটিলতা এবং চোখের স্নায়বিক দুর্বলতা। সাধারণত এই সমস্ত সমস্যা নিয়েই একজন ডায়াবেটিস রোগী চক্ষু বিশেষজ্ঞের কাছে আসেন। ধন্যবাদ স্যার। আপনি প্রথমে বলছিলেন যে ডায়াবেটিস রোগীদের ঘন ঘন দৃষ্টিশক্তির তারতম্য ঘটে, এই বিষয়টি একটু বিস্তারিত জানাবেন। দেখো, রক্তের চিনির মাত্রার ওঠানামার সাথে আমাদের দৃষ্টিশক্তিরও একটা গভীর সম্পর্ক রয়েছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় যে একজন ডায়াবেটিস রোগী দিনের কোনো একটা সময়, যেমন ধরো ঘরে টাঙানো কোনো ছবি বা ক্যালেন্ডারের তারিখ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু অন্য সময় উনি দেখতে পাচ্ছেন না। আবার অনেক সময় দেখা যায় যে স্বাভাবিকভাবে একজন 40 ঊর্ধ্ব একজন মানুষ একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে চশমা নিতে এসে জানালেন যে তার শারীরিক কোনো সমস্যা নেই, তাকে চশমা দেওয়া হলো এবং উনি বেশ ভালো দেখছেন, কিন্তু 2 সপ্তাহ পরে এসে বলছেন ওই চশমা দিয়ে এখন আর উনি ভালো দেখছেন না এবং পরীক্ষা করে তার ডায়াবেটিস ধরা পড়ে। এবং এভাবেই একজন রোগী প্রথমবারের মতো চক্ষু বিশেষজ্ঞের কাছে জানতে পারেন যে তার ডায়াবেটিস রয়েছে। অর্থাৎ একজন রোগী প্রথমবার জানতে পারলেন যে তার ডায়াবেটিস রয়েছে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে। এক্স্যাক্টলি স্যার, আপনি বলছিলেন যে ঘন ঘন দৃষ্টির তারতম্যের কথা, এটি কেন হচ্ছে? আসলে আমাদের রক্তে যখন চিনির মাত্রা বেড়ে যায়, তুমি জানো যে আমাদের চোখটা ক্যামেরার মতো। ক্যামেরার ভেতরে যেরকম লেন্স থাকে, চোখের ভেতরেও আমাদের স্বচ্ছ একটি প্রাকৃতিক লেন্স থাকে। রক্তে চিনির মাত্রা বেড়ে গেলে চোখের স্বচ্ছ প্রাকৃতিক লেন্সের ভেতরে প্রবেশ করে, লেন্সের বক্রতা বেড়ে যায়, এর প্রতিসরণ সূচকে পরিবর্তন আসে এবং তখন একজন রোগী দূরের সব কিছু ঝাপসা দেখে। আবার যখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যায় তখন কিন্তু সে সব কিছু পরিষ্কার দেখে। তাহলে চশমা দেওয়ার ক্ষেত্রে আসলে ডায়াবেটিস রোগীদের কি করা উচিত? দেখো, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে 6 সপ্তাহ যাবৎ ডায়াবেটিসের সুনিয়ন্ত্রণ ছাড়া চশমা দেওয়া সঠিক হবে না। ধন্যবাদ স্যার। ডায়াবেটিস জনিত রেটিনার রক্তক্ষরণ, এটি আপনি প্রথমেই বলেছেন, এটি কেন হয় এবং এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইব। আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই। তুমি জানো আমাদের চোখের সবচেয়ে পেছনের যে একটি সংবেদনশীল আবরণ রয়েছে যার নাম রেটিনা, এবং সেই রেটিনাতে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তনালিকাসমূহ রয়েছে। ডায়াবেটিস এই সূক্ষ্ম রক্তনালিকাসমূহকে আক্রান্ত করে। এর পরের ছবিতে আমরা দেখব রক্তনালিকাসমূহ যখন সচ্ছিদ্র হয়, সেই ছিদ্র দিয়ে রেটিনাতে পানি জমে, রক্তক্ষরণ হয়, চর্বি জমে এবং আমিষ জমে। এর পরের ছবিতে আমরা দেখব চোখের রেটিনাতে যখন অক্সিজেনের অভাব ঘটে তখন সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম অস্বাভাবিক দুর্বল ভঙ্গুর রক্তনালিকাসমূহ উৎপন্ন হয়, যা সহজেই রেটিনাতে রক্তক্ষরণ ঘটায়। এবং রক্তক্ষরণ যখন অতিমাত্রায় হয়, আমরা এর পরের ছবিতে আমরা দেখব তার চোখের রেটিনার সামনে অবস্থিত ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে, যাকে আমরা ভিট্রিয়াস হেমোরেজ বলে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব
এরই হাত ধরে একটি সংঘবদ্ধ স্কার টিস্যু যখন রেটিনাকে সামনের দিকে টানতে থাকে, রেটিনা ছিঁড়ে যায়। এই অবস্থাকে আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট বলে থাকি। এভাবেই একজন মানুষ ধীরে ধীরে অন্ধত্বের কোলে ঢলে পড়ে। এটাকে আমরা অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ বা অতিমাত্রায় অগ্রসরমান ডায়াবেটিস জনিত চোখের অসুখ বলে থাকি। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন যে রেটিনায় কি ধরনের সমস্যা হতে পারে একজন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর। একজন ডায়াবেটিস রোগীর বছরে কতবার পরীক্ষা করা উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাভাবিকভাবে একজন রোগী প্রতিদিন গ্লুকোমিটারে বাসায় বসে তার ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন। এছাড়া প্রতি মাসে ল্যাবরেটরিতে যে একবার ব্লাড সুগার পরীক্ষা করা উচিত। আরেকটি হলো প্রতি 3 মাস পর পর আমাদের গড় ডায়াবেটিস, যেটাকে আমরা হিমোগ্লোবিন A1C বলি, সেটা আমরা দেখতে পারি। প্রতি 6 মাস পর আমাদের কিডনি এবং দাঁতের পরীক্ষা করা উচিত এবং প্রতি বছর চোখ এবং হার্টের পরীক্ষা করা উচিত। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন একজন ডায়াবেটিস রোগীর কতবার পরীক্ষা করা উচিত, কোন কোন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। একজন ডায়াবেটিস রোগীর তাহলে চক্ষু বিশেষজ্ঞের কাছে কখন আসবেন? একটু আগে বললাম যে যাদের ডায়াবেটিস রয়েছে প্রতি বছর একবার চোখ পরীক্ষা করা উচিত এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের প্রতি 6 মাস পর। কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের অগ্রসরমান অবস্থায় রয়েছে তাদের প্রতি 3 মাস পর চোখ পরীক্ষা করা উচিত। এছাড়া একজন ডায়াবেটিক মহিলা যিনি অন্তঃসত্ত্বা হয়েছেন, অন্তঃসত্ত্বা হবার প্রথম 3 মাসের মধ্যেই তার চোখটা পরীক্ষা করা উচিত। এছাড়া এর পরপর প্রতি 3 মাস পরও তার পরীক্ষা করা উচিত। এছাড়া যে সমস্ত ডায়াবেটিক মহিলার অন্তঃসত্ত্বা নন কিন্তু অন্তঃসত্ত্বা হতে চান, তাদেরও অন্তঃসত্ত্বা হবার আগে একজন চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখটা পরীক্ষা করা উচিত। ধন্যবাদ স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনি আমাদের দিলেন। ডায়াবেটিক রেটিনোপ্যাথির কথা আপনি বলছিলেন এর আগে, শনাক্তকরণ কিভাবে করেন? দেখো, অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথির প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ থাকে না। তাই প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের হাসপাতালে যেটা করি যে ডাইলেটিং ড্রপ দিয়ে পিপুল বা তারার অন্তর বড় করে অপথলমোস্কোপ যন্ত্রের মাধ্যমে রেটিনাটা আমরা পর্যবেক্ষণ করি এবং ভালো করে দেখবার প্রয়াস পাই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কোন স্তরে রয়েছে। এর পাশাপাশি আমরা আরেকটি জিনিস করি, সেটা হলো আমরা রেটিনার একটা ছবি তুলে রাখি, যেটাকে আমরা কালার ফান্ডাস ইমেজিং বলি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা চোখের একটা প্রয়োজনে অ্যাঞ্জিওগ্রাম করি। তুমি জানো যে হৃদরোগের চিকিৎসায় আমরা যেমন অ্যাঞ্জিওগ্রাম করি, চোখের ক্ষেত্রেও আমরা ফান্ডাস ফ্লোরসেন্স অ্যাঞ্জিওগ্রাম করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব প্রয়োজনে আমরা ওসিটি বা অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি করে আমরা দেখি যে রেটিনার 10টি লেয়ার বা স্তরের মধ্যে কোন স্তরে রক্তক্ষরণ হয়েছে, চর্বি জমেছে, সেটা ভালো করে আমরা দেখতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব যে ভিট্রিয়াস প্রকোষ্ঠে যদি অতিমাত্রায় রক্তক্ষরণ হয় বা রেটিনা যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড বি স্ক্যানের মাধ্যমে সেটা আমরা নির্ধারণ করতে পারি। ধন্যবাদ স্যার। খুব সুন্দর করে বলছিলেন ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিভাবে আপনারা শনাক্তকরণ করেন। তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা কি? দেখো, ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসার প্রথম সোপান হচ্ছে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখা, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি ডায়াবেটিক রেটিনোপ্যাথি যাদের প্রাথমিক পর্যায়ে রয়েছে আমরা বলেছি 6 মাস পর তাদের ফলো আপ করা, চোখটা ভালো করে পরীক্ষা করা। কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি অগ্রসরমান হয়, বিশেষ করে যদি রেটিনার কেন্দ্রে পানি জমে রক্তক্ষরণ হয়, তাহলে আমরা চোখের ভেতরে বিভিন্ন অ্যান্টি-VEGF ইনজেকশন রয়েছে, ভ্যাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনহিবিটর, যেগুলো যেমন ইনজেকশন লুসেন্টিস, অ্যাভাস্টিন, আইলিয়া, এমনকি ট্রামসিনোলন জাতীয় স্টেরয়েড ইনজেকশন আমরা চোখে প্রয়োগ করতে পারি। এছাড়া প্রয়োজনে আমরা যে রক্তক্ষরণ বন্ধে আমরা চোখে লেজার রশ্মি প্রয়োগ করতে পারি। রেটিনার ভেতরে যখন অনেক বেশি রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা ভিট্রিয়াস হেমোরেজ বললাম, এছাড়া রেটিনা যখন ছিঁড়ে যায় বা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়, তখন আমরা রেটিনার অপারেশন করতে পারি কনস্টেলেশন ভিশন সিস্টেমের মাধ্যমে। ধন্যবাদ স্যার। শুনছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা সম্পর্কে। আমরা জানি যে ডায়াবেটিস রোগীদের তো ছানিও পড়ে, এই ছানি সম্পর্কে এবং এর আধুনিক চিকিৎসা সম্পর্কে আপনার কাছে জানতে চাইব। প্রথমেই বলে নেই যে ছানি বলতে আমরা কি বুঝি। একটু আগে আমরা বলেছিলাম যে চোখের ভেতরের যে স্বচ্ছ প্রাকৃতিক লেন্স, যখন ডায়াবেটিস বেড়ে যায় তখন এই চিনি এই লেন্সের ভেতরে প্রবেশ করে এবং এর ভেতরে রাসায়নিক পরিবর্তন হয় এবং লেন্সটি ঘোলা হয়ে যায়। দেখো, ডায়াবেটিস আমাদের বয়সজনিত ছানিকে যেমন ত্বরান্বিত করে, এর পাশাপাশি ডায়াবেটিসের কারণেও ছানি পড়ে যেতে পারে। যে চিকিৎসা একটাই, চোখের ভেতরের ঘোলা লেন্সটাকে অপসারণ করে চোখের ভেতরে একটি পরিষ্কার কৃত্রিম লেন্স বসিয়ে দেওয়া, এবং সেটি আমরা সম্পন্ন করি উন্নত প্রযুক্তির ফেকো মেশিনের মাধ্যমে। ছবিতে লক্ষ্য করছো হোয়াইট স্টার আইস সিগনেচার এলিপস ফেকো প্রযুক্তি ফ্রম J&J USA, আরেকটি হচ্ছে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ অজিল টেকনোলজি ফ্রম অ্যালকন USA। এর পরের ছবিতে আমরা দেখব
এর সাথে সর্বশেষ সংযোজিত হয়েছে জাইস ক্যাটারাক্ট উইথ মার্কারলেস। সেক্ষেত্রে আইওয়েল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টো আই ডিজিটাল মার্কারলেস সলিউশন এবং লোমেরা 700 মাইক্রোস্কোপ, ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিজিটাল প্রযুক্তিতে এখন ফ্যাকো সার্জারি করে চোখের ভেতরে কৃত্রিম লেন্স বসিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্যার, খুবই আশাব্যঞ্জক কথা বলছিলেন। আমরা আলোচনা করছিলাম ডায়াবেটিস এবং আমাদের চোখ নিয়ে, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। দর্শক, ডায়াবেটিস এবং আমাদের চোখ নিয়ে শুনছিলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আলোচনা করছেন ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। পরবর্তী আলোচনায় ফিরবার আগে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি। ফিরব দ্রুত, সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, ডায়াবেটিস এবং আমাদের চোখ নিয়ে আলোচনা করছেন ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। স্যার, বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম যে ছানির চিকিৎসা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বিভিন্ন বিষয় নিয়ে। চোখে যে আপনি নরম লেন্সটির কথা বলছিলেন একটু আগে, তার কোনো প্রকারভেদ আছে কিনা? আমি ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। সবচেয়ে বামে যে লেন্সটি লক্ষ্য করছো, মনোফোকাল লেন্স, একটি পাওয়ার থাকে। এই লেন্স বসলে দূরে ভালো দেখা যায়, কিন্তু কাছে পড়তে চশমা লাগে। মাঝখানের ছবিতে দেখো টরিক লেন্স। তুমি জানো অনেকেই আমরা যারা চশমা পরি তাদের সিলিন্ডার পাওয়ার থাকে, এই লেন্সগুলিতে সিলিন্ডার পাওয়ার দেওয়া থাকে, এটাকে বলে টরিক লেন্স। এই লেন্সগুলি বসালে অপারেশনের পরে চশমাতে আর সিলিন্ডার পাওয়ারের লেন্স লাগে না। ডান দিকের ছবিতে যেটা, সেটি হচ্ছে প্রেসবায়োপিক লেন্স। এই লেন্সগুলো বসালে নিকটের জিনিস ভালো দেখা যায়। আমি মডেল দিয়ে বুঝিয়ে দিই। এই প্রেসবায়োপিক লেন্স আসলে 3 ধরনের। প্রথমটি হচ্ছে বাইফোকাল লেন্স, বাই মানে 2, দূরে এবং কাছে। এই লেন্সগুলো বসালে একজন মানুষ দূরে এবং কাছে পরিষ্কার দেখতে পাবে। এর পরের যে লেন্সটি, সেটাকে বলে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স। এগুলোতে দূরে এবং মাঝের পাওয়ার থাকে, অর্থাৎ যারা দূরে ভালো দেখতে চায় এবং কম্পিউটারে পরিষ্কার দেখতে চায় তাদের জন্য এই লেন্সটি ভালো। সর্বশেষ যে লেন্সটি এসেছে সেটিকে বলে ট্রাইফোকাল লেন্স। এই লেন্সটি বসালে দূরে, মাঝে এবং কাছে সব জায়গাতে পরিষ্কার দেখা সম্ভব। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বলছিলেন যে লেন্সের কী কী প্রকারভেদ রয়েছে। কিন্তু স্যার, যাদের ডায়াবেটিস, হার্টের সমস্যা বা কিডনির জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে কি ফ্যাকো সার্জারি করা সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখো, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে এনেই চোখের ফ্যাকো সার্জারি করা সম্ভব। যাদের হার্টের সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের স্টেন্টিং করা বা রিং বসানো, এমনকি যাদের বাইপাস অপারেশন হয়েছে, তাদেরও চোখে ফ্যাকো সার্জারি করা সম্ভব। যাদের কিডনির জটিলতা রয়েছে, যেমন যাদের নিয়মিত ডায়ালাইসিস হচ্ছে, যেমন সপ্তাহে অনেকে 3 দিন ডায়ালাইসিস হচ্ছে, তাদেরও ফ্যাকো সার্জারি করা সম্ভব। যেমন ধরো, গতকালকে ডায়ালাইসিস হলো, আজকে তার ফ্যাকো সার্জারি হলো, কালকে আবার তার ডায়ালাইসিস হবে। এমনকি যাদের কিডনির সংযোজন বা রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদেরও চোখে ফ্যাকো সার্জারি করা সম্ভব। আসলে যে বিষয়টি হলো, এই মানুষগুলো যতদিন বাঁচবেন তাদের পরিষ্কার দেখবার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ দেখবার আনন্দের তো কোনো বিকল্প নেই। অবশ্যই না। ডায়াবেটিস রোগীদের যাদের ছানি এবং রেটিনোপ্যাথি দুটোই আছে, তাদের চিকিৎসা কিভাবে করা হয়? দেখো, যাদের ডায়াবেটিস এবং রেটিনোপ্যাথি দুটোই রয়েছে, তাদের রেটিনোপ্যাথির চিকিৎসাটি আগে করা হয়, আচ্ছা, পরে ছানির চিকিৎসা করা হয়। তবে যে সমস্ত ক্ষেত্রে ছানি অনেক বেশি পরিপক্ক, তাদের ছানির চিকিৎসা প্রাথমিক পর্যায়ে করে পরবর্তীতে রেটিনোপ্যাথির চিকিৎসা করা হয়। কখনো কখনো ফ্যাকো সার্জারি এবং রেটিনার অপারেশন একসাথে করা হয়। আচ্ছা, অর্থাৎ কম্বাইন্ড সার্জারিও করা হয়ে থাকে। এক্স্যাক্টলি। ধন্যবাদ স্যার। গ্লোকোমা রোগের সাথে ডায়াবেটিসের সম্পর্কটা আসলে কি এবং এর চিকিৎসা আপনারা কিভাবে করে থাকেন? আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। আসলে চোখের আভ্যন্তরীণ চাপের ভারসাম্যহীনতার কারণে চোখের অপটিক স্নায়ু যখন ক্ষতিগ্রস্ত হয়, সেটিকে আমরা গ্লোকোমা রোগ বলে থাকি। এবং গ্লোকোমা রোগে আমাদের দৃষ্টির পরিসীমা সংকুচিত হতে হতে সুড়ঙ্গ দৃষ্টিতে পরিণত হয়। তুমি চিকিৎসার কথা বলছিলে। আসলে গ্লোকোমা চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে ড্রপের মাধ্যমে চোখের চাপ কমিয়ে আনা। কোনো কারণে সেটা না হলে আমরা লেজার রশ্মি প্রয়োগ করে কমাতে পারি। সেটিও যদি না হয়, তাহলে আমরা শল্য চিকিৎসার আশ্রয় নিতে পারি। প্রাথমিক শল্য চিকিৎসা হচ্ছে ট্রাবেকুলেক্টমি অপারেশন করা। তার মাধ্যমে চোখের চাপ যদি না কমে আসে, আমরা ড্রেনেজ ইমপ্ল্যান্ট বা ভ্যালভ ইমপ্ল্যান্টের মাধ্যমে চোখের চাপ কমিয়ে আনতে হয়। আসলে দেখো, ডায়াবেটিসের সাথে গ্লোকোমার সম্পর্ক অত্যন্ত গভীর। গবেষণায় দেখা গেছে যাদের ডায়াবেটিস, তাদের গ্লোকোমা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে প্রায় দ্বিগুণ।
এছাড়া ডায়াবেটিস রোগীর একটি বিশেষ ধরনের গ্লোকোমা হয় চোখের ভেতরে রেটিনার রক্তক্ষরণের কারণে, সেটাকে বলে নিওভ্যাসকুলার গ্লোকোমা, এবং এই গ্লোকোমা রোগ নিয়ন্ত্রণ করা খুবই জটিল বিষয়। আর এ কারণেই ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। ধন্যবাদ স্যার। একজন ডায়াবেটিস রোগীর কি ল্যাসিক সার্জারি বা স্মাইল সার্জারি করা সম্ভব? তুমি জানো, অনেকেই আমরা মোটা চশমা পরি, ছবিতে লক্ষ্য করো অনেক সময় দেখা যায় যে এক চোখের পাওয়ারটা অনেক বেশি। এই ধরনের চশমা চোখে রাখা খুব কঠিন, এবং চশমার একটি বিকল্প হচ্ছে কন্ট্যাক্ট লেন্স। কিন্তু তুমি জানো, কন্ট্যাক্ট লেন্স সকালে পড়তে হয়, ঘুমানোর আগে খুলতে হয়, পরিচর্যা করতে হয়। সেই জন্যেই সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি হচ্ছে লেজার ভিশন কারেকশনটা, লেজারের মাধ্যমে পাওয়ারটাকে স্থায়ীভাবে সারিয়ে দেওয়া। এবং এই লেজার ভিশন কারেকশনের সবচেয়ে জনপ্রিয় যে পদ্ধতি, তার নাম হচ্ছে ল্যাসিক। লেজার ভিশন কারেকশনের সর্বশেষ যে সংযোজনটি হয়েছে সেটি হচ্ছে স্মাইল বাই স্মল ইনসিশন লেন্টিকুল এক্সট্রাকশন। তুমি যে প্রশ্নটি করছিলে যে ডায়াবেটিস রোগীদের ল্যাসিক বা স্মাইল করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনে। ধন্যবাদ স্যার। ডায়াবেটিসের কারণে চোখে কি কি ধরনের প্রদাহ সৃষ্টি হতে পারে? তুমি জানো, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর চোখের পাতায় নানান ধরনের প্রদাহ হতে পারে, যেমন মিওমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন, ব্লেফারাইটিস, চোখের পাতায় অঞ্জনি হয়, স্টাই হয়, এমনকি চোখের কর্নিয়াতে ঘন ঘন প্রদাহ হতে পারে, যেটাকে আমরা বলি রেকারেন্ট কর্নিয়াল এরোশন, বা চোখের ভেতরে একটা জটিল প্রদাহ হতে পারে, যেটাকে আমরা ইভিআইটিস বলে থাকি। এবং সেই কারণেই ডায়াবেটিস সুনিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। ধন্যবাদ স্যার। ডায়াবেটিস চোখে কি কি ধরনের স্নায়ুজনিত সমস্যা সৃষ্টি করে? তুমি জানো যে ডায়াবেটিস আমাদের স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে, এবং চোখের সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে বিভিন্ন ক্রেনিয়াল নার্ভ বা স্নায়ু দ্বারা। যেমন ধরো, ডায়াবেটিসের কারণে তৃতীয় ক্রেনিয়াল নার্ভ যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে চোখের উপরের পাতা নিচের দিকে নেমে পড়ে, যেটাকে আমরা টসিস বলি। নিচের বাম দিকের ছবিতে লক্ষ্য করো যে একজন উপরের পাতাটি ধরে রেখেছে, কারণ চোখের পাতাটা নিচে নেমে গেছে। কিন্তু নিচে ডান দিকে ছবিতে লক্ষ্য করো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার পরে উনি স্বাভাবিকভাবে চোখ খুলতে পারছেন। এর পরের ছবিতে আমরা দেখব তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ক্রেনিয়াল নার্ভ যখন আক্রান্ত হয়, তখন চোখটা কিন্তু বেঁকে যেতে পারে, অর্থাৎ প্যারালাইটিক স্কুইন্ট হতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব সপ্তম ক্রেনিয়াল নার্ভ যখন আক্রান্ত হয়, তখন মুখ বেঁকে যায়, চোখ বন্ধ হয় না, এবং চোখ থেকে পানি পড়তে থাকে। এবং চোখের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে স্নায়ু, দ্বিতীয় ক্রেনিয়াল নার্ভ, যেটাকে আমরা অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু বলে থাকি, সেটি আক্রান্ত হলে একজন মানুষের দৃষ্টি পুরোপুরি চলে যায় এবং একজন মানুষ অন্ধত্ব বরণ করে। ধন্যবাদ স্যার। আজকাল কিন্তু আমরা দেখছি ডায়াবেটিসে শিশুরাও অনেক আক্রান্ত হচ্ছে, এর কারণটা কি? তুমি খুবই একটি প্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছো। আমরা এতদিন ধরে জানতাম যে ডায়াবেটিস শুধু বড়দেরই হয়, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে এই টাইপ 2 ডায়াবেটিস শিশুদেরও হচ্ছে। তার কারণ হচ্ছে যে ফাস্ট ফুড, যেটাকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি, এবং কোমল পানীয় কালচার। এছাড়া বাচ্চাদের দিন দিন বিভিন্ন অলস শখগুলো বেড়েই চলেছে, যেমন সারাদিন টেলিভিশনে কার্টুন দেখা, কম্পিউটারে বসে ভিডিও গেমস খেলা, আইপ্যাড, মোবাইল ফোন তো রয়েছে। সেই জন্যে সোনামণিরা, তোমাদেরকে বলবো, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল, গেমস সব মিলিয়ে সারাদিনে 1 ঘন্টার বেশি করবে না। মনে থাকবে তো? ধন্যবাদ স্যার। সর্বশেষ প্রশ্ন আমার, সেটি হচ্ছে ডায়াবেটিস জনিত অন্ধত্ব আমরা কিভাবে আসলে প্রতিরোধ করতে পারি? দেখো, ডায়াবেটিস একটি সারা জীবনের অসুখ। ডায়াবেটিস নিরাময়যোগ্য নয়, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। এবং সেই লক্ষ্যেই যে জিনিসটির সবচেয়ে প্রয়োজন, সেটি হচ্ছে জীবনযাপনে পরিবর্তন আনা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন। আমাদের প্রচুর শাক সবজি, ফলমূল এগুলো খাওয়া উচিত, নিয়মিত হাঁটা উচিত, ব্যায়াম করা, কায়িক পরিশ্রমে অভ্যস্ত হওয়া। ধরো, যে দূরত্ব আমরা হেঁটে যেতে পারি, সেই দূরত্ব আমরা রিক্সা পরিহার করতে পারি। শরীরের ওজন নিয়ন্ত্রণ করা, ধূমপান বর্জন করা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, সর্বোপরি সুশৃঙ্খল জীবনযাপন করা। তাহলেই আমরা ডায়াবেটিস জনিত অন্ধত্ব থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। ধন্যবাদ স্যার। আজকে খুব সুন্দর করে আপনার কাছ থেকে শুনছিলাম ডায়াবেটিস জনিত কি কি ধরনের রোগ হতে পারে, চোখের কি কি ধরনের সমস্যা হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার শুভকামনা আশা করছি। তোমাকেও ধন্যবাদ, RTV সকল দর্শক এবং RTVকেও ধন্যবাদ।
দর্শক, ডায়াবেটিস কেমন করে চোখের সমস্যার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে সেটাই শুনছিলাম বিজ্ঞ আলোচক চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যারের কাছে। নিশ্চয়ই যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই নিজেদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন এবং নিয়মিত বিরতিতে চোখ পরীক্ষা করাতে একদমই ভুলবেন না, কারণ সুস্থ চোখ মানেই স্বচ্ছ দৃষ্টি আর সুন্দর জীবন। আজ বিদায় নেব, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে চোখের অন্য কোনো সমস্যা এবং তার সম্ভাব্য পরামর্শ নিয়ে। সে পর্যন্ত আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন, সবার জন্য শুভকামনা।